আগামী ২৪ ঘন্টার মধ্যে ঈশান, আয়ুষ এবং কুসুম যদি চন্দননগর না ফিরে আসে, তাহলে দেবলীনার হাতে লাগা সে ব্রহ্মাস্ত্র এবার রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে ফাঁস করে দেওয়ার মতন নোংরা এক চক্রান্ত করলো ঈশান, আয়ুষ এবং কুসুমের বিরুদ্ধে দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে মম বাবা এই সমস্ত কিছু কি বলছে বলো তো, এটা কি করে সম্ভব বলো, যেখানে কিনা আন্টি রীতিমতো প্রেস কনফারেন্স ডেকে আমাদের বিয়ের ডেট অ্যানাউন্স করে ফেলেছি। এর পরবর্তীতে বাবার এই শেষ ইচ্ছেটা কী করে পূরণ করবো আমি বলো তো। এবং তুমি দেখোই না যে এই সময়টাতেও ঈশান নেই এবং এই সমস্ত কিছু কী করে সম্ভব হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না না, দাদার যদি এটাই শেষ ইচ্ছে হয়ে থাকে, তাহলে অবশ্যই দাদার এই শেষ ইচ্ছেটুকু আমি অন্তত পূরণ করবো, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। আমি এক্ষুনি ঈশানকে কল করছি, দ্বারা জয়িতা। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে কল করে এবং বলতে থাকে যে ঈশান, তুমি যেখানেই থাকো না কেন, সব কাজ সব কিছু ফেলে, সকল সারপ্রাইজ টারপ্রাইজ বাদ দিয়ে তুমি যত শীঘ্রই সম্ভব চন্দননগরে ফেরার ব্যবস্থা করো, আয়ুষকে সঙ্গে করে নিয়ে এবং কুসুমকে সঙ্গে করে নিয়ে। কারণ এখানে রীতিমতো দেবলীনার বাবা লাইফ সাপোর্টে চলে গিয়েছে এবং তার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এবং সে মারা যাওয়ার আগে সে একটা শেষ ইচ্ছে বলেছে এবং শেষ ইচ্ছেটুকু তার এটাই যে সে তোমাকে রীতিমতো দেবলীনার হাজব্যান্ড হিসেবে দেখতে চায় এবং তোমার এবং দেবলীনার 4 হাত এক করতে চায়। এবং এই ইচ্ছেটা যে কোনোই হোক না কেন, ইন্দ্রাণী গাঙ্গুলি পূরণ করবেই তার। এবং তার জন্য যত শীঘ্রই সম্ভব তুমি হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করো। আমি আর কোনো মতে দেরি করতে চাই না, তোমাদের আপাতত রেজিস্ট্রি ম্যারেজটুকু অন্তত যাতে হয়ে যাক সেটাই আমি ব্যবস্থা করছি। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে মা এই মুহূর্তে আমার পক্ষে আসা অসম্ভব এবং আমি কোনো মতে এখানে আসতে পারবো না, সে তুমি যাই বলো না কেন। এবং দেবলীনার বাবার হঠাৎ করে কী এমন সিরিয়াস হয়ে গেল বলো তো, লাইফ সাপোর্টে গিয়েছে, এমনটা তো না যে সে মরে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি আমাকে দাও, আমি অন্তত ঈশানের সঙ্গে একটু শেষবারের মতন একটা কথা বলে নিই, কারণ বলা তো যায় না কখন আমার বাবার কী হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে ঈশান একদম বাড়াবাড়ি করবে না, যদি তুমি আন্টির কথা শুনে 24 ঘন্টার মধ্যে চন্দননগরে না ফিরে আসো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন বলতে থাকে যে তুমি কী করবে বলো তো, তোমার যা করার তুমি করে নাও দেবলীনা, কিন্তু তুমি আমার নাগাল পাবে না। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে আমি তোমার নাগাল নাই বা পেতে পারি, কিন্তু তুমি কোথায় আছো, কার সঙ্গে আছো এবং কার বাড়িতে আছো এবং কী করে বেড়াচ্ছো, সেই সমস্ত কিছু কিন্তু আমার কাছে খোঁজ আছে এবং তার পাশাপাশি সেই সমস্ত কিছু প্রমাণও আমার কাছে আছে। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না, এক্ষুনি আমি তোমাকে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তেই রোশনের কাছ থেকে উদ্ধার হওয়ার সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো যখন কিনা ঈশানের ফোনে পাঠায় এবং ঈশান যখন সেই সমস্ত কিছু দেখে ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে এই সমস্ত কি দেবলীনা, তুমি আমার পেছন করছো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে হোশ উড়ে গেলো তো তাই না, তাই আমি বলছি যে লক্ষ্মী ছেলের মতন যদি ভালো চাও, যদি এটা তুমি না চাও যে আমি ইন্দ্রাণী আন্টির কাছে তোমাদের সেই সমস্ত মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিই, তাহলে যদি ভালো চাও তাহলে যত শীঘ্রই সম্ভব চন্দননগরে ফেরার ব্যবস্থা করো এবং এখানে এসে আমাকে বিয়ে করো। যদি সেটা না করেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না এবং একদম চালাকি খাটানোর চেষ্টা করবে না দেবলীনার সঙ্গে ঈশান, কারণ তুমি জানো না যে দেবলীনা কি ধরিবাজ বিয়ে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই আমাকে একদম চড়াবে না, যদি বেশি কিছু করো না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে দেবলীনা তুমি এবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।